তৎক্ষণাৎ মেঘের অভিব্যক্তি বদলে গেল, জল শক্ত হয়ে এলো। দীর্ঘশ্বাস ছেড়ে কপাল কুঁচকাল, মনে মনে বলল, আমি ওনাকে নিয়ে ভাবছি কেন? ওনাকে নিয়ে ভাবার তো মানুষ আছেই। তাছাড়া উনি আমায় মেরেছেন, তার শাস্তি আল্লাহ ওনাকে দিয়েছেন। আমার তো এতে খুশি হওয়ার কথা। কথাগুলো ভেবেই গাল ফুলালো। তারপর মায়ের মলিন মুখের পানে একবার তাকিয়ে আবার মনে মনে বলা শুরু করলো, যেখানে আম্মু আব্বর ভাইয়া কোনোদিন আমার গায়ে হাত তুলেনি, সেখানে উনি আমার গায়ে হাত তুললেন কোন অধিকারে, তাও আবার আরেকজনের জন্য। উনি আমাকে পছন্দ করলেও মেনে নিতাম। উনি তো জান্নাত আপুকে ভালোবাসেন, তাহলে আমার উপর অধিকার দেখাতে আসেন কেন? কারো জীবনে অবাঞ্ছিতের ন্যায় পড়ে থাকার চেয়েও একাকী জীবন কাটানো অনেক ভালো। আমি আপনার জীবনে অবাঞ্ছিত হয়ে থাকতে চাই না। আজ থেকে আমার মনে হিটলারের কোনো অস্তিত্ব থাকবে না। একবার সুস্থ হই শুধু, আমার জীবনের সকল সিদ্ধান্ত আমি নিব। আমার ব্যাপারে কাউকে নাক গলাতে দিব না। হালিমা খান মেয়ের কপালে হাত রেখে ব্যস্ত হলেন জলপট্টি দেওয়ার জন্য। গতরাতে থেকে নাওয়া খাওয়া এক করে মেয়ের যত্ন নিচ্ছেন। চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। মেঘের মাথায় জলপট্টি দিতে দিতে মেঘের চুলে হাত দিলেন। দীর্ঘ চুল জট লেগে অগোছালো হয়ে আছে। হালিমা খান কোমল কণ্ঠে মেয়েকে বললেন, তুই সুস্থ হলে তোকে নিয়ে পার্লারে যাব। মেঘ ছোট্ট করে শুধালো, কেন? হালিমা খান শ্বাস ছেড়ে শীতল কণ্ঠে বললেন, তোর চুলগুলো কাটতে হবে। মেঘ আঁতকে উঠে বলল, না, চুল ছোট করবো না আমি। হালিমা খান মেয়ের মাথায় হাত বুলাতে বুলাতে ঠান্ডা সুরে বুঝাচ্ছেন, তুই তো নিজের যত্নই নিতে পারছিস না, চুলের যত্ন কিভাবে নিবি? তার থেকে ভালো এখন চুলগুলো কেটে দিলে ভর্তি পরীক্ষা দিতে দিতে দেখবি বড় হয়ে যাচ্ছে। মেঘ চুপচাপ মায়ের কথা শুনছে, কোনো প্রতিবাদ করলো না, চোখ বন্ধ করে শুয়ে আছে। এখনো জ্বর 100°C আছে। ওষুধ খাওয়ানো হচ্ছে, তারপরও কমছে না। প্রয়োজন ছাড়া কারোর সাথে কথা বলে না, সারাক্ষণ চোখ বন্ধ করে শুয়ে থাকে, আর না হয় ঘুমায়। তানভীর বিকেলে বের হয়ে এমপি সম্মেলনে গেল। সেখানে প্রোগ্রাম শেষ করে তারা কয়েকজন মিলে এলাকায় বেরিয়েছে ভোট চাওয়ার জন্য। এক গলিতে কয়েকটা বাসায় ভোট চাওয়ার জন্য আচমকা তানভীরের নজর পড়ে মেন রোডে। সাথে কয়েকজনের দায়িত্ব নিয়ে তানভীর দৌড়ে বেরিয়ে এসেছে গলি থেকে। মেন রোডে এসে গলা উঁচু করে ডাকলো, এই মেয়ে দাঁড়াও। বন্যা সহসা পেছনে ঘুরল। তানভীরকে দেখে বিস্মিত হয়ে বলল, ভাই আপনি? তানভীর কয়েক কদমে গিয়ে বন্যার মুখোমুখি হয়ে গভীর কণ্ঠে প্রশ্ন করল, আমি তোমার কোন জন্মের ভাই? তানভীরের গোমরা মুখ কথায় বন্যা কিছুটা ভাবা চেকা খেল। উদ্বিগ্ন কণ্ঠে বলল, না মানে আপনি মেঘের ভাইয়া, তাই? তানভীর এবার কিছুটা কড়া সুরে বলল, আমাকে ভাইয়া ডাকার অধিকার শুধু মেঘের। তোমার ইচ্ছে হলে তানভীর ভাই বলতে পারো, কিন্তু মায়ের পেটের ভাইয়ের মতো ভাইয়া ভাইয়া বলে ডাকবা না। বন্যা আস্তে আস্তে বিড়বিড় করল, মেঘের ভাইগুলো এমন কাঠখোট্টা কেন? এতদিন শুধু মেঘের মুখে শুনতাম, এখন দেখি সত্যি সত্যি। তানভীর টিস্যু দিয়ে নাক মুখে ছোট্ট করে শুধালো, কোথায় যাওয়া হচ্ছিল? বন্যা তটস্থ হয়ে বলল, ফুচকা খেতে। বন্যা পুনরায় স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করল, আপনি এখানে কেন ভাইয়া? প্রশ্ন শেষ করার আগেই চোখ পড়ল তানভীরের দিকে। তানভীর তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে। বন্যা ঢুক গিলে ছোট্ট করে বলল, সরি তানভীর ভাইয়া। তানভীর মুচকি হেসে উত্তর দিল, সামনে নির্বাচন, তাই ভোট চাইতে এসেছিলাম। বন্যা নিরুদ্বেগ কণ্ঠে বলল, ও। তানভীর কপাল কুঁচকে বলল, এভাবে রিয়েক্ট করলো কেন? আমাদের এমপিকে কি পছন্দ না? ভোট দিবা না? বন্যা আতঙ্কিত হয়ে তাকালো তানভীরের দিকে। তানভীর মাথা নাড়িয়ে বলল, না না, তেমন কোনো বিষয় না, তাছাড়া আমি তো ভোটার হইনি। তানভীর বিরক্ত নিয়ে বলল, তাতে কি হয়েছে? তোমার আব্বু আম্মু বড় বোন তো আছে, তারা তো ভোটার। যেভাবে রিয়েকশন দিচ্ছ মনে হচ্ছে গোষ্ঠীর কাউকে ভোট দিতে হবে না। বন্যা মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে আস্তে করে বলল, আপনাদের এমপিকে ভোট দিতে বলল? তানভীর মোলায়েম কণ্ঠে বলল, ঠিক আছে, এখন বাসায় যাও।
কিছুক্ষণের মধ্যেই তোমাদের বাসায় আসছি, সবাইকে হালকা নাস্তা দিও। বন্যা চোখ গোল করে চাইলো, তারপর ছোট্ট করে বলল, আমি ফুচকা খেতে যাচ্ছিলাম। তানভীর কণ্ঠ ভারী করে বলল, একদিন ফুচকা না খেলে কি মরে যাবে? বন্যা নির্বাক চোখে চেয়ে রইল। তানভীর গলা খাঁকিয়ে পুনরায় বলে উঠল, ভেবো না তোমায় জোর করছি। সত্যি বলতে সম্মেলন থেকে সরকারের সবাই এদিকে চলে আসছে। ওরা সকালের পর থেকে এখনো খায়নি কিছু। তোমাদের এদিকে নাস্তা খাওয়ার মতো কোনো দোকান রেস্টুরেন্ট কিছু নেই। কাজ না শেষ করে যাওয়া সম্ভব না, আবার সন্ধ্যার আগে কাজ শেষ করতে হবে। তুমি ভনু বেস্ট ফ্রেন্ড, সেই সুবাদে তোমাকে বলছি, আমাকে না খাওয়ালেও চলবে, ওদের জন্য একটু চা বিস্কুটের হালকা নাস্তার ব্যবস্থা করে দিলে খুব ভালো হতো। কন্যা স্বাভাবিক কণ্ঠে বলল, জি অবশ্যই, আমি বাসায় গিয়ে ব্যবস্থা করছি। আপনি সবাইকে নিয়ে বাসায় আসবেন প্লিজ। বন্যা পুনরায় প্রশ্ন করলো, বাসা চিনেন? তানভীর উপর নিচ মাথা নাড়ালো। বন্যার কথা না বাড়িয়ে চুপচাপ বাসার দিকে হাঁটা দিল। বন্যাদের মধ্যবিত্ত পরিবার, বাবা সরকারি কর্মকর্তা, বন্যার দুই বোন এক ভাই। বন্যার বড় বোনের স্নাতক শেষ, এখন চাকরির জন্য পড়াশোনা করছে আর বিভিন্ন চাকরির পরীক্ষা দিচ্ছে। বন্যা ছোট্ট মেয়ে। তাছাড়া বন্যার একটা ছোট্ট ভাইও আছে, এখনো ক্লাস 8-এ পড়ে। নাম রিত। বন্যা বাসায় গিয়ে আম্মুকে তার ফোনকে বলে রান্নার ব্যবস্থা করেছে। কিছুক্ষণ সময়ের মধ্যে নুডলস, পাকোড়া, ফিরনির সাথে চা বিস্কুট রেডি করে ফেলেছে। কিছুক্ষণ পর হাজির হলো সকলে। এলাকার সব বাড়িতে বলে শেষের দিকে গিয়েছে বন্যাদের বাসায়। কলিং বেল চাপতেই কিছুক্ষণের মধ্যে বন্যা এসে দরজা খুলে দিল। তানভীর দুটো শপিং ব্যাগ এগিয়ে দিল বন্যার দিকে। সবাইকে বসতে বলে বন্যা ভেতরে চলে গেছে। বন্যার আম্মু সকলকে নাস্তা দিতে ব্যস্ত। বন্যার বোন কাজ শেষ করে আগেই নিজের রুমে চলে গেছেন। একটা শপিং ব্যাগ খুলতেই চোখে পড়ল পার্সেল করা ফুচকা। বন্যা আশ্চর্য নয়নে তাকিয়ে আছে তার বিড়বিড় করে বলছে, তানভীর ভাই আমার জন্য ফুচকা এনেছেন, উনি কবে এত ভালো মানুষ হলেন? তারপর দ্বিতীয় শপিং ব্যাগ খুলে দেখলো এতে আপেল, মালটা আরো কি ফল। বন্যাদের বাসায় টুকটাক নাস্তা করে বেরিয়ে পড়েছে সকলে। বন্যা রান্নাঘর থেকে বেরিয়ে মায়ের সাথে মেইন গেট পর্যন্ত এসে দাঁড়িয়েছে। তানভীর হাসি মুখে বন্যার মাকে বিদায় দিল। তারপর বন্যার দিকে চেয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, তোমার বান্ধবী অসুস্থ, খোঁজ নিও ওর, আসছি। তারপর চুপচাপ বেরিয়ে গেল তানভীর যাওয়ার পরপরই বন্যার রুমে এসে মেঘকে কল দিল। তার দুবার কল বেজে শেষ হয়েছে, তৃতীয়বার রিসিভ হলো। বন্যার চিন্তিত স্বরে শুধালো, তুই নাকি অসুস্থ, কি হয়েছে তোর? মেঘ জ্বরের ঘরে কথা বলতে পারছে না, কাঁপা কাঁপা গলায় বলল, জ্বর। তোকে কে বললো? বন্যা স্বাভাবিক কণ্ঠে জবাব দিল, তানভীর ভাই এসেছিল, উনিই বলে গেলেন। মেঘ কপাল কুঁচকে গলায় একটু জোর দিয়ে বলল, ভাইয়া তোদের ওখানে গেছিল কেন? বন্যা বলল, আমাদের এলাকাতে ভূত ছাইতে এসেছিলেন, আরো কয়েকজন ছিল, আমাদের বাসায় হালকা নাস্তা করে গেছেন। তোর কথা বলে গেছেন। মেঘ ঠান্ডা কণ্ঠে বলল, ও আচ্ছা। বন্যা পুনরায় শুধালো, জ্বর কি বেশি? আর জ্বর কিভাবে বাদালি? মেঘ ভরা শীতল কণ্ঠে উত্তর দিল, অনেক জ্বর, এমনি উঠেছে। মেঘ মনে মনে ভাবছে, আবির ভাই থাপ্পড় মেরেছে, এটা কোনোভাবে বন্যাকে বলা যাবে না। বন্যা উত্তেজিত কণ্ঠে বলল, বেবি শোন না। মেঘ জ্বরের ঘোরেই বলছে, বল শুনছি। বন্যার দ্বিগুণ উত্তেজিত কণ্ঠে বলল, জানিস তোর ভাই তো আমার জন্য ফুচকা নিয়ে আসছে আজ। মেঘ এবার চোখ গোল গোল করে চাইলো, গলা ঝেড়ে বলল, কাহিনীটা কি, পুরাটা বল। বন্যা এবার স্বাভাবিক কণ্ঠে সম্পূর্ণটা ঘটনা খুলে বলল। সবটা শোনার পর মেঘের সোজাসাপটা উত্তর, শোন, আমার ভাই যতই রাগ দেখাক না কেন, দিন শেষে আমার পছন্দের সব জিনিসই ভাইয়া এনে দেয়। আবির ভাইয়ের মতো তো নিষ্ঠুর না। তাই ভবিষ্যতে আমার ভাইয়াকে নিয়ে বাজে কথা বলবি না। বন্যা উত্তীর্ণ কণ্ঠে বলল, আবির ভাইয়ের সাথে আবার কিছু হয়েছে নাকি? মেঘ থাপ্পড়ের কথা এড়িয়ে গিয়ে বলল, ওনার ফোনে একটা মেয়ের ছবি দেখেছি, তাছাড়া জান্নাত আপুর সাথে গতকাল কত মধুর সুরে কথা বলেছেন। আমার মনে হয় জান্নাত আপুকে উনি পছন্দ করেন। বন্যা বিরক্তি নিয়ে বলা শুরু করলেন, ফালতু মেঘ, ফালতু, ব্যাটারে নিয়ে এত ভাববি না তুই। তোর জন্য কিউট একটা বয়ফ্রেন্ড খুঁজে দিব, তুই কোনো চিন্তা করিস না। ওই ব্যাটার কথা তো ভুলেও ভাববি না। ওই ব্যাটা কি হারাচ্ছে সেটা একদিন ঠিক বুঝবে। মেঘের অক্ষিপট ভিজে আসছে, গলা খাঁকিয়ে দিয়ে আস্তে করে বলল, সময় পেলে আমাকে দেখতে আসি, রাখছি এখন। সঙ্গে সঙ্গে কল কেটে দিল মেঘ। বন্যাও বুঝতে পারলো মেঘের মন খারাপ, তাই তার আর বিরক্ত
বিরক্ত করেনি। মেঘ নীরবে কিছুক্ষণ চোখের জল ফেলে বিড়বিড় করে বলল, আমাকেও অনুভূতিহীন আর নিষ্ঠুর হতে হবে, যাতে দুনিয়ার কোনো কষ্ট আমায় ছুঁতে না পারে। তারপর রুমের ছাদের দিকে চেয়ে অন্যমনস্ক কণ্ঠে গুনগুন করে গান গাইছে। আবছায়া চলে যায় হিজলের দিন, অভিমান জমে জমে আমি ব্যথাহীন। আহারে জীবন, আহা জীবন, জ্বলে ভাসা পদ্ম যেমন। রাত ৯টার দিকে আলী আহমদ খান আর মোজাম্মেল খান বাসায় ফিরেছেন। খাওয়া দাওয়া শেষ করে আবিরকে দেখতে এসেছেন। কিছুক্ষণের মধ্যে তানভীরও বাসায় ঢুকেছে। নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে মেঘের রুমে গেল। হালিমা খান মেঘের মাথায় জলপট্টি দিচ্ছেন। মেঘ চোখ বন্ধ করে শুয়ে আছে। মেঘের কাছে কিছুক্ষণ বসে আবিরের রুমে চলে গেল তানভীর। মালিহা খান ছেলের মাথার কাছে বসে বসে মাথায় হাত বুলাচ্ছে। জ্বর কিছুটা কমেছে, তবে হাতে হালকা ব্যথা, সাথে ফুলাটাও আছে। আলী আহমদ খান আর মোজাম্মেল খান চেয়ারে বসে আছে। তানভীর রুমে ঢুকে অন্য পাশে ঘুরে এসে আবিরের বিছানায় বসলো। কপালে হাত দিয়ে তাপমাত্রা বোঝার চেষ্টা করলো। আলী আহমদ খান গভীর কণ্ঠে বলল, আবার কোথায় মারপিট করেছিল? আবির নিস্তব্ধ হয়ে ছাদের দিকে চেয়ে আছে। আলী আহমদ খান পুনরায় শুধালেন, কি হলো? কাকে মেরে নিজের হাতের এই অবস্থা করেছ? আবির এই আব্বুর দিকে চেয়ে নরম স্বরে বলল, আমি খুবই ভদ্র ছেলে, মারপিট একদমই পছন্দ করি না। আপনি শুধু শুধু টেনশন করেন আমাকে নিয়ে। আবিরের ভাবের কথা শুনে তানভীর বিস্ময়ে চোখে চেয়ে আছে আর মনে মনে বলছে, বাহ ভাইয়া বাহ, কি নাটকটাই না করছো। বলতেই হয় আপনি গুরু, আমি শিষ্য, বুদ্ধি আমার কম, আপনি বুঝাইয়া দিলে বুঝিতে সক্ষম। মোজাম্মেল খান কঠিন স্বরে বলে উঠলেন, মারপিট যদি নাই করবা তাহলে এই অবস্থা হলো কেন শরীরে? আবির আমতা আমতা করে বলল, রাস্তায় কিসের ধাক্কা লেগে কেটে গেছিল। তানভীর মিটিমিটি হাসছে আর মনে মনে বিড়বিড় করছে, আহারে বেচারা ভাই আমার। আলী আহমদ খান বিরক্ত স্বরে বললেন, আগেই বলেছিলাম বাইক না কিনতে, তিনটা প্রাইভেট কার থাকার পরও তোমাদের হয় না। আজকে যদি গাড়িতে চলাচল করতে তাহলে বৃষ্টিতে ভিজতেও হতো না, হাতের এই অবস্থাও হতো না, আর এখন এভাবে জ্বরে পড়ে থাকতে না। শ্বাস ছেড়ে আবার বলা শুরু করলেন, ঠিকই তো, তোমার বন্ধু সেদিন এসে তোমার কোম্পানির ওপেনিংয়ের ডেটে ইনভাইটেশন দিয়ে গেল, তুমি আত্মরা হয়ে পড়ে থাকলেও ওপেন কে করবে? আবির ছোট্ট করে বলল, আমি করব। কপাল কুঁচকে আলী আহমদ খান হুঙ্কার দিয়ে বললেন, এসব ভণ্ডামি বাদ দিয়ে কাজে মনোযোগ দাও, মারপিট করে জীবনে কিছুই করতে পারবে না, শুধু শত্রুর সংখ্যাই বাড়াবা। কোম্পানি শুরু করার অনুমতি চেয়েছে, অনুমতি দিয়েছি, এখন যদি কোম্পানির কাজের বাহিরে নিজের মর্জি মতন চলো তাহলে আমাকেও কঠোর হতে হবে, এই আমি বলে রাখলাম। মালিহা খান কোমল কণ্ঠে বললেন, ও তো বললো মারপিট করেনি। আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, তোমার ছেলের বয়সটা আমিও পার করে এসেছি, কোন কারণে কি হতে পারে সে সম্পর্কে আমার সম্পূর্ণ ধারণা আছে। একটা সময় রাজনীতি আমিও করেছি, রাজনীতির জন্য কত কত জায়গা আমিও মারপিট করেছি, কি লাভ হয়েছে তাতে? দিন শেষে সব ছেলে ব্যবসা শুরু করতে হয়েছে। তোমার ছেলেকেও সময় থাকতে বুঝাও এসব ঝামেলাতে না জড়িয়ে কাজে মন দিতে। আলী আহমদ খানের কথা শুনে আবির, তানভীর আর মালিহা খান তিনজনই বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর মালিহা খান নরম সুরে বললেন, আপনারাই রক্তই তো পেয়েছে। বড় আম্মুর কথা শুনে তানভীর ফিক করে হেসে উঠল। আলী আহমদ খান বিরক্ত নিয়ে বললেন, তোমার ছেলেকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলছো। তুলো, আমার সমস্যা নেই, একদিন শুধু আমার কানে ওর মারপিটের খবর আসুক। কথা না শেষ করে রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেলেন আলী আহমদ খান। তানভীর নিঃশব্দে হেসেই চলছে। মোজাম্মেল খান কঠিন স্বরে বলে উঠলেন, এত হেসে লাভ নেই, রাজনীতি করার অনুমতি পেয়েছো বলে যা তা করে বেড়াবে, তা কিন্তু সহ্য করবো না আমরা। তোমাদের দুই ভাইকে সাবধান করে দিচ্ছি, এই বাড়িতে থাকতে গেলে বাধ্য ছেলের মতোই থাকতে হবে। মোজাম্মেল খানও বেরিয়ে গেছেন। মালিহা খান ছেলের মাথায় হাত বুলাতে বুলাতে বলছেন, তুই এত বছর বাহিরে ছিলি, এখন কার সাথে ঝামেলা করেছিস? আবির কপাল কুঁচকে তাকালো মায়ের দিকে, কণ্ঠ ভারী করে বলল, আম্মু তুমি অন্তত এসব কথা বলো না, আমি মারপিট করিনি, এমনিই কেটে গেছে, এত চিন্তা করো না তো। আবির শ্বাস ছেড়ে আবার বলল, বিশ্বাস না করলে আমার সামনে তানভীরকে জিজ্ঞেস করো। জিজ্ঞেস করছি তানভীর, কিরে তানভীর, আমি কি মারপিট করি? আবিরের এরকম প্রশ্নে ভেবাচেকা খেলো তানভীর। কিছুটা নড়ে চড়ে হেসে চাবি বলল, না একদমই না, ভাইয়া তো নিষ্পাপ একটা শিশু, শিশু কি মারপিট করতে পারে? বড় আম্মু তুমি শুধুই চিন্তা করছো। মালিহা খান কিছু বলার আগে আবির বলে উঠল, আম্মু তুমি এখন আব্বুর কাছে যাও, রাগে
ফুঁসতেছে মনে হয়। তুমি ওনাকে সামলাও গিয়ে। আমি ঠিক আছি, সমস্যা হলে কল দিবনে। মালিহা খানম ছেলের কথা মতো বেরিয়ে মেঘকে নিচে চলে গেলেন। আবির মোলায়েম কণ্ঠে তানভীরকে শুধালো, মেঘ কেমন আছে? তানভীর স্বাভাবিকভাবে উত্তর দিল, শরীরের তাপমাত্রা তো কমছে না, ঘুমাচ্ছে, দেখে আসলাম। আম্মু বলল বিকেলে একটু নাকি কমেছিল জ্বর। আবিরের চেহারায় চিন্তিত ভাব স্পষ্ট বোঝা যাচ্ছে। তানভীর কিছুটা স্তব্ধ স্বরে বলল, নিজেকে আহত করে কি লাভ হলো? দিব্যি দুজনই দুই রুমে পড়ে অসুস্থতায় ভুগছ। তুমি সুস্থ থাকলে তো পুনর কেয়ার করতে পারতে। আবির চুপচাপ শুয়ে আছে, কিছুই বলছে না। আবিরকে নীরব থাকতে দেখে তানভীর ছোট্ট করে বলল, ব্যথা কমেছে হাতের? আবির গভীর কণ্ঠে উত্তর দিল, কিছুটা। তানভীর পুনরায় প্রশ্ন করলো, খেয়েছো ভাইয়া? আবির সঙ্গে সঙ্গে উত্তর দিল, হ্যাঁ। আবির হঠাৎ তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে তানভীরকে প্রশ্ন করলো, কোথায় যাবে বলছিলি, গেছিলি, কি খাওয়ালো? তানভীর হাসি মুখে উত্তর দিল, নাস্তা খাওয়াইছে। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, গো হেড। তানভীর শান্ত স্বরে বলল, রেস্ট নিবা? লাইট অফ করে দিব? আবির উপর নিচ মাথা নাড়ালো শুধু। তানভীর লাইট অফ করে বেরিয়ে গেছে। ঘণ্টাখানেক পর আবির কোনোরকমে উঠে নিজের রুম থেকে বেরিয়ে ধীরগতিতে মেঘের রুমে এসেছে। হালিমা খান কোনো কারণে নিচে গেছেন। বারান্দার লাইটের আলোতে পরিষ্কার দেখা যাচ্ছে মেঘ গভীর ঘুমে মগ্ন। 24 ঘণ্টার জ্বরেই অষ্টাদশী মুখমণ্ডল মলিন হয়ে গেছে। মেঘের ঘুম বরাবরই খুব গভীর। রাতে বড়সড় দুর্ঘটনা হলেও ঘুমে থাকলে মেঘ কিছুই বুঝতে পারে না। এখন তো জ্বর, তার উপর ওষুধের প্রভাব, সারাদিন রাত শুধু ঘুমায়। আবির বিছানার পাশে মেঘের কাছাকাছি এসে বসেছে, বাম হাত এগিয়ে দিল অষ্টাদশীর কপালের বরাবর। জ্বরের তীব্রতা বুঝতে পেরে দীর্ঘশ্বাস ফেলল। অষ্টাদশীর চুলে হাত বুলাতে বুলাতে বিড়বিড় করে বলল, আল্লাহ, ওর সব বেতি আমায় দাও, তবুও ওকে তুমি সুস্থ করে তোলো প্লিজ। ওর এই অসুস্থতা সহ্য করার ক্ষমতা আমার নেই। কিছুটা সময় নিস্তব্ধ হয়ে চেয়ে রইল অষ্টাদশীর ক্লান্ত বদনে। মনে মনে কত শত ভাবনার যেন বাঁধ ভেঙে ছোটাছুটি করছে। মাথায় হাত বুলাতে বুলাতে শীতল কণ্ঠে বলা শুরু করলো, আই এম সরি মেঘ, আর কোনোদিন তোর গায়ে হাত তুলবো না। প্লিজ এবারের মতো মাফ করে দিস আমায়। গত 9 বছরের মতন এবারেও তো দূরে সরিয়ে দিস না। রাগ কর আর যাই কর, কিন্তু কথা বলিস প্লিজ। তুই কথা না বললে এবার হয়তো দেশ নয় দুনিয়া ছেড়ে চলে যাব। কথাগুলো একবারে বলে দীর্ঘশ্বাস ছেড়ে ধীর পায়ে রুম থেকে বেরিয়ে নিচের রুমে চলে গেল আবির। রুমে গিয়ে ফোন হাতে নিয়ে ডাক্তারের নাম্বারে কল করলো। ডাক্তারের সাথে কথা শেষ করে একটা ছোট্ট পৃষ্ঠাতে দুটো ওষুধের নাম লিখতে লিখতে তানভীরকে কল করলো। তানভীর 1 মিনিটের মধ্যে রুমে হাজির হলো। ওয়ালেট থেকে 1000 টাকার নোট বের করলো। ওষুধের নাম লেখা পৃষ্ঠা আর টাকাটা তানভীরের দিকে এগিয়ে দিয়ে বলল, কষ্ট করে এই দুটো ওষুধ নিয়ে আসবি প্লিজ, আর বাকি টাকা দিয়ে ওর জন্য খাবার নিয়ে আসিস। তানভীর পৃষ্ঠা হাতে নিয়ে ঠান্ডা স্বরে বলল, টাকা লাগবে না, আমার কাছে আছে। আবির শক্ত কণ্ঠে বলল, নিতে বললাম নে, আর ওষুধ এনে একটা ওরে এখনই খাওয়াই দিস। তানভীর ঠিক আছে বলে টাকা দিয়ে বেরিয়ে পড়েছে। আবির বিছানার সাথে হেলান দিয়ে বসে ফোনের ওয়ালপেপারে মেঘের ছবিটা মনোযোগ দিয়ে দেখছে। আবির দেশে ফেরার পর শুক্রবারে যখন সব আত্মীয় আবিরকে দেখতে আসছিল, সেই সময় সোফায় আবির আর মেঘ মুখোমুখি বসেছিল। তখনই আবির মেঘের ছবি তুলেছিল। সেই ছবিটা এডিট করে ওয়ালপেপারে দিয়ে রেখেছে। ছবিটা দেখতে দেখতে হঠাৎই ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। আবির তারপর গুনগুন করে গান গাইতে শুরু করলো, তুই তো আমার সব রে পাগল, তুই তো আমার সব, তুই তো আমার বেঁচে থাকার বড় অনুভব। কেটে গেল 2 দিন। আবির কিছুটা সুস্থ হয়েছে, হাতের ব্যথা একেবারেই সারেনি। ওষুধ চলছে। এর মধ্যে রাকিব, রাসেল সহ বাকি বন্ধুরা দেখতে এসেছিল আবিরকে। এই 2 দিনে মেঘের জ্বরও কমেছে ঠিকই, তবে শরীর অতিরিক্ত দুর্বল। হালিমা খান ঘন্টায় ঘন্টায় মেয়ের জন্য এটা সেটা রান্না করে নিয়ে আসে আর মেয়েকে জোর করে খাওয়ান। আবির রাতে দিনে বেশ কয়েকবার করে মেঘকে এসে দেখে যায়। মেঘ সজাগ থাকলেও আবিরকে দেখলেও চোখ বন্ধ করে শুয়ে থাকে। আবির 2-একটা কথা বললেও মেঘ যেন নিস্তব্ধ হয়ে থাকে, সর্বোচ্চ মাথা নাড়ে শুধু। রবিবার রাতে আবির বিছানায় বসে বাম হাতে ল্যাপটপে কাজ করছিল। আগামীকাল 1 তারিখ আবিরের অফিসার
ওপেনিং ডে। ইকবাল খান দরজায় এসে হালকা কাশি দিয়ে বললেন, ভিতরে আসবো? আবির ল্যাপটপ থেকে চোখ সরিয়ে কাকামণির দিকে চেয়ে বলল, কাকামণি ভেতরে আসো। ইকবাল খান চেয়ারে বসতে বসতে শুধালেন, শরীরের কি অবস্থা এখন? কালকে অফিস করতে পারবি? আমি ঠান্ডা কণ্ঠে জবাব দিল, পারবো। তাছাড়া রাকিব রাসেল তো আছে, সমস্যা হবে না আশা করি। ইকবাল খান একটু শক্ত কণ্ঠে বললেন, কালকে শুধু বাইক নিয়ে বের হবি না, আমি তোকে নিয়ে যাব। আবির মাথা নিচু করে বলল, আমি যেতে পারবো বাইকে। ইকবাল খান এবার কিছুটা রেগেই বললেন, তোকে তো তোর বাপ চাচার সাথে যেতে বলছি না, তুই আমার সাথে যাবি। আমি তো নিজের টাকা দিয়ে গাড়ি কিনেছি, এখানে ওনাদের অধিকার নেই। আবির গভীর কণ্ঠে বলল, তারপরও? ইকবাল খান রাগান্বিত কণ্ঠে বলে উঠলেন, তারপরও বলতে কিছু নেই, তুই আমার সাথে যাবি, এটাই শেষ কথা। আর তুই যদি এই অবস্থায় বাইক নিয়ে বের হতে যাস তখন তো ভাইজান ডাইরেক্ট নিষেধ করবেন, তখন তো বাবার আদেশ মানতে ঠিকই বাধ্য হবি। এত ঝামেলার দরকার নেই, তুই কাল আমার সাথে যাচ্ছিস, এটাই শেষ কথা। আবির দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ঠিক আছে। সোমবার সকাল সকাল আবির একেবারে পরিপাটি হয়ে রুম থেকে বের হয়ে মেঘের রুমে ঢুকলো। ফিটফাট সুদর্শন আবির ভাইকে দেখে মেঘের বুকের ভেতর ধুকপুক শুরু হয়ে যাচ্ছে। মেঘ বিপুল চোখে তাকিয়ে নিজেকে নিজে প্রশ্ন করছে, ওনাকে এত ভালো লাগে কেন? দেখলেই যেন মনটা শান্তিতে ভরে যায়। আবির মেঘের কাছাকাছি এসে মোলায়েম কণ্ঠে শুধালো, বসতে পারি? মেঘ নির্বাক তাকিয়ে রইল। কয়েক মুহূর্ত পর মাথা হেলিয়ে বুঝালো বসার জন্য। আবির মেঘের কাছাকাছি বসে ঠান্ডা হাতে মেঘের কপালে আলতো করে ছুঁতে মেঘ কিছুটা কেঁপে উঠল। আবির চিন্তিত স্বরে বলল, জোর তো নেই, তারপরও চোখ মুখে এত শুকনা কেন লাগছে? খাসনি কিছু? মেঘ কিছু বলছে না। আবির পুনরায় বলল, বাহিরে কিছু খাবি? আসার সময় নিয়ে আসবো? মেঘ সঙ্গে সঙ্গে মাথা নেড়ে না করলো। আবির উদ্গ্রীব হয়ে বলল, কি খাবি বল? রেস্টুরেন্টের খাবার? কেক, বিস্কিট, চানাচুর, চিপস, চকলেট নাকি আইসক্রিম? মেঘ আস্তে করে বলল, কিছু খাবো না। আবির ভ্রু নাচিয়ে শুধালো, চিপসও খাবি না? মেঘ ছোট্ট করে বলল, না। না বললেই সঙ্গে সঙ্গে উল্টালো। ওই তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আচ্ছা বাদ দে, আজ আমার নিজস্ব অফিসের প্রথম দিন, দয়া করিস আমার জন্য। মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে মনে মনে ভাবছে, আবির ভাই আমার কাছে দোয়া চাইতে এসেছেন, এটা কি স্বপ্ন নাকি? মেঘ মন খারাপ সরিয়ে হাসি মুখে বলল, ফি আমানিল্লাহ, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। মনে মনে বলল, দোয়া করি আপনি আপনার ব্যবসা জান্নাত আপুকে নিয়ে সুখে থাকুন। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, ধন্যবাদ, তুই সাবধানে থাকিস আর খাওয়া দাওয়া ঠিক মতো করিস। আসছি। আর রুম থেকে বের হতে হতে মনে মনে বলছে, দোয়া কর যেন খুব তাড়াতাড়ি সাকসেসফুল হতে পারি আর তোকে আমার করে নিতে পারি।